আম্মা, এ কেমন মেয়ে দেখেছ? কত ছোট! এই মেয়ের সাথে বিয়ে কিভাবে সম্ভব? ধ্রুবর কথা শুনে মনোয়ারার ভ্রু জোড়া কুঁচকে যায়। তার ছেলের বয়স কি খুব বেশি হয়ে গেছে? বয়স তো ঠিকঠাক আছে, ছোট বড় কথা আসছে কেন? ধ্রুব মাথা ঝাঁকিয়ে বলল। এখন ঠিক আছে, কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে দিলে ওই মেয়ে থাকবে বাচ্চা আর আমি হয়ে যাব বুড়া। লোকে কি বলবে? বাচ্চা বুড়ার সংসার, এটা কি হয় আম্মা? মনোয়ারা কড়াইয়ে করলা ভাজি নেড়ে দিয়ে ধ্রুবর দিকে ফিরে। বিয়ের জন্য ছোট মেয়েই মানানসই, সমবয়সী হলে মাথায় চড়ে বসে। ধ্রুবর মুখ তখন বিরক্তিতে করলার মতো তিতো হয়ে গিয়েছে। আম্মা, এসব যুগে এগুলো চলে না। বয়সের তফাৎ 2-3 বছর হলেই যথেষ্ট। মনোয়ারা মাথা নেড়ে বিষণ্ণ মুখে বলেন। মা হিসেবে এতটুকু চাইলাম, তাও পূরণ করতে এত দ্বিধা। ধ্রুব কিছু বলে না, মলিন মুখে মাকে দেখে। তার যখন 18 বছর বয়স, তখন একবার আব্বা আম্মার সাথে গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন তার খালাদের পুরনো আমলের ঘরগুলোই ছিল। টয়লেট ছিল বাড়ির এক কোণায়। ধ্রুব টয়লেটে গিয়ে সে কি মুসিবতে পড়েছিল। টয়লেটের দরজা লক করার কোনো ব্যবস্থাই নেই। হায় হায়, এখন কিভাবে কি করবে? কেউ যদি এসে দরজা খুলে ফেলে? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে বুঝতে পারে দরজায় লাগানো রশিটা সামনের কাঠে আটকালেই লক হবে। ধ্রুব মনে মনে ভাবে, বাপরে, গ্রামে এত বড় ইঞ্জিনিয়ারের বসবাস! কি বুদ্ধি! তারপর থেকে আর কখনো গ্রামে যাওয়া হয়নি। সেই স্মৃতি মনে হয়েই বলল। আম্মা, গ্রামে টয়লেটের যা অবস্থা দেখলাম, সেখানে আবার বিয়ে! আস্তাগফিরুল্লাহ। মনোয়ারা রাগে ফুসফুস করে বলল। তুই কি টয়লেটকে বিয়ে করবি? গর্ধপ! গ্রাম এখন শহরের মতোই উন্নত হয়ে গেছে। ধ্রুব মাথা চুলকে মোবাইল টেপে। আসলেই গ্রাম এখন উন্নত। এইসব কথা বলে তার আম্মাকে ভুলানো যাবে না। বিয়ে বিয়ে কথাগুলো তার ভালো লাগে না, খুব কঠিন লাগে। বরং এর চেয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বেশি সহজ ছিল। মনোয়ারাই আবার বললেন। মেয়েটা খুব সুন্দরী আব্বা। ধ্রুবর মনটা টানে না। অফিসের স্নেহা তার প্রতি দুর্বল। ভীষণ সুন্দরী, ম্যাচুরিটির দিক দিয়েও পারফেক্ট। তাছাড়া মেয়েটাকে এখনও সে দেখেইনি, আর না দেখে কি করে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? দেখা যাবে গ্রামের বাচ্চা টাচ্চা বিয়ে করলে সোসাইটির স্বার্থেই মিলিয়ে চলতে পারবে না, তখন মান সম্মান চলে যাবে। এটা সম্ভব না আম্মা, ইম্পসিবল। মনোয়ারার মন খারাপ হয়। পাত্রীটা আসলে তার ছোট বোন আসমার মেয়ে, পরীর মতো দেখতে। কখনো ঢাকায় আসেনি। কিছুদিন আগে মনোয়ারা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, তখন দেখা হয়েছে। তিনি ধ্রুবর জন্য এই মেয়েটাকে পছন্দ করেছে। কোনো মতে যদি একবার দেখানো যায়, পুরুষের মন সুন্দরের দিকে ফিরে তাকাবেই। কিন্তু বাপের মতো জন্মতেরা ছেলেকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। মন খারাপ করেই বলে। আচ্ছা। ধ্রুব চুলার উত্তাপের সাথে সাথে মায়ের মন খারাপের উত্তাপটাও টের পায়। মাথা দুলিয়ে বলে। আমি শহর থেকেই তোমাকে সুন্দরী বউ এনে দেবো আম্মা। মনোয়ারা আর কথা বাড়ায় না, পাছে আবার তার শাশুড়ি শুনে ফেলে। তার শাশুড়ি নূরজাহান মনোয়ারার বাবার বাড়ির কাউকেই পছন্দ করে না। মনের ইচ্ছাটা মনেই পুষে রাখে। ধ্রুব মন থেকে এই বাচ্চার কথা বের করে অফিসে যায়। স্নেহার কথাবার্তায় বোঝা যায় যে মেয়েটা তাকে পছন্দ করে। দেখা যাক সামনে কি হয়। প্রায় 2 মাস পরের ঘটনা। সকাল চুপসানো মুখ নিয়ে বাসে বসে আছে। জীবনের প্রথম একা কোথাও যাচ্ছে, তাও এত দূর। সকাল কোলের ব্যাগটা খামচে ধরে কান্না করে দেয়। ইদানিং এমপির ছেলে সাব্বির বেশি জ্বালাচ্ছে। বাপকে দিয়ে কয়েকবার বিয়ের প্রস্তাবও দিয়েছে। সকালের বাবা তারেক এতদিন এটা বলেছেন যে সকাল ছোট এসএসসি পরীক্ষা শেষ হলে এসব ভাববেন, কিন্তু পরীক্ষার পরেই সাব্বিরকে আর আটকানো যাচ্ছিল না। বাড়িতে এসে সকালের হাত ধরে নিয়ে যেতে চেয়েছে। তারেক সাহেব গ্রামের মানুষের কাছে বিচার চেয়েছে, কিন্তু প্রভাবশালী এমপির সাথে কথা বলতে কেউ রাজি না। আজকে দুপুরে এমপি নিজে ফোন করে তারেক হককে দাওয়াত দিয়েছে। বলেছে আজকে বিয়ের ডেট ঠিক করবে। লোক পাঠিয়ে তারেককে নিয়ে গেছে। পরিস্থিতিতে বোঝা যাচ্ছে আজকেই বিয়ে হবে। তাই সকালের মা আসমা তাকে ঢাকার বাসে তুলে ফোন করে মনোয়ারাকে জানিয়ে দিয়েছে কয়টা দিনের জন্য মেয়েটাকে রাখার জন্য। মনোয়ারা খুব খুশি হয়। একবার যদি ধ্রুব পছন্দ করে, তাহলে সারা জীবনের জন্য রেখে দেবেন। বোনকে আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু এদিকে অনেক কষ্ট করে শাশুড়িকে মানিয়েছে। বিকেল 4টার দিকে সকালকে উনি বাসায় নিয়ে আসে। ক্লান্ত অবচ্ছন্ন সকাল জার্নি করে নেতিয়ে গিয়েছে।
মিতু সমবয়সী সকালকে পেয়ে খুব খুশি হয়। মনোয়ারাদের জয়েন্ট ফ্যামিলি। সকাল সবার সাথে কথা বলে। মিষ্টি ছোট্টখাটো পুতুলের মতো মেয়েটাকে সবারই পছন্দ হয়। সন্ধ্যা নাগাদ ধ্রুব বাসায় আসে। ক্লান্ত অবচ্ছন্ন শরীর টেনে ফ্রিজ থেকে লেবুর শরবত নিয়ে রুমে যায়। রুমে ঢুকে ব্যাগটা রেখে সামনে তাকিয়ে পায়ের চলন থেমে যায়। ঠোঁটদ্বয়ে আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। 28 বছরের ধ্রুবর বুকে যেন ঝড়ের মতো ধাক্কা পড়ে। লম্বা চুল যে ধ্রুবর খুব পছন্দ, কিন্তু কে এই মেয়ে যার কিনা এমন রেশমের মতো লম্বা চুল? মিতুর চুল তো এত লম্বা না। সচরাচর শহরের মেয়েদের এত বড় চুল দেখা যায় না। তাহলে এটাকে? টেবিল ফ্যানের সামনে চুল ছেড়ে দাঁড়িয়েছে মেয়েটা, অনবরত হাত দিয়ে চুল নাড়াচ্ছে ফ্যানের বাতাসের তালে তালে। চুলগুলো উড়ছে। ধ্রুব গলা ঝেড়ে বলল, আপনি কে? হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে সকালের বুক কেঁপে ওঠে। অবেলায় গোসল করেছে বলে চুল শুকাতে সমস্যা হচ্ছিল, তাই মিতু এই রুমে ছোট্ট ফ্যানের সাহায্যে চুল শুকাতে নিয়ে আসে। এই তো কিছুক্ষণ আগে তার দাড়ি ডাকলো, তাই রুমে চলে গেছে। ডাগর ডাগর চোখ মেলে গম্ভীর চোখের মালিকের দিকে তাকায়। দরজার কাছে দাঁড়িয়ে উঁচু লম্বা সাদা শার্ট পরিহিত ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। সকাল কি করবে বুঝতে পারল না। ওড়না দিয়ে ঝটফট ঘোমটা দিয়ে ফেলল। মেয়েটার মিষ্টি চেহারা দেখে ধ্রুবর বুকে আবারও জলোচ্ছ্বাসের মতো ধাক্কা খায়। এত মায়াবী মেয়েটা, মুগ্ধ না হয়ে থাকা যাচ্ছে না। মেয়েটা ধরা খাওয়া বিড়ালের মতো ভয়ে কেমন করে চোখ ঝাপটে তাকিয়ে আছে। ধ্রুব মুগ্ধ চোখে চেয়ে থাকে। পরিচয় জানতে সামনে এগিয়ে আসে। হাতের গ্লাস পাশের টেবিলে রেখে সকালের সামনে এসে দাঁড়ায়। আপনি কি কথা বলতে পারেন না? কে আপনি? ধ্রুবর এগিয়ে আসা দেখে সকাল পিছিয়ে যায়। তোতলে বলে, সকাল। ধ্রুব মাথা নাড়িয়ে বলল, না, এখন সকাল নয়, সন্ধ্যা। সকাল তার জীবনে এমন পরিস্থিতি এই প্রথম পড়ল। কি বলবে ভেবে পায় না, গলা কেঁপে ওঠে। আমি সকাল। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে থাকে সকালের দিকে। তার মানে এটা তার খালাতো বোন? কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে। এই সুন্দরীকেই তাহলে তার মা পাত্রী হিসেবে পছন্দ করেছিল। খারাপ না, মোটামুটি ভালোই। ধ্রুব ফট করেই বলল, তোমাকে কত ছোট অবস্থায় দেখেছিলাম, বড় হয়ে গেছো। অচেনা ছেলের মুখে এমন ধরনের কথা শুনে সকাল হতভম্ব হয়ে যায়। কি বলে এই ছেলে? প্রথম দেখায় কেউ কাউকে এসব বলে? পাগল নাকি? সকাল চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো। এমনতর কথার কি উত্তর হতে পারে তার জানা নেই। ধ্রুব সকালের হতভম্ব মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, আর একটু লজ্জা দিতে বলল, তাও আবার তোমার নাক দিয়ে পানি পড়ছিল, কি বিশ্রী অবস্থা। সকাল এবার এত অবাক হলো যে তার ওষ্ঠদ্বয় আপনা আপনি ফাঁকা হয়ে গেল। এত বড় ছেলে এসব কি বলছে? শহরের ছেলেরা আসলেই এমন বজ্জাত। সকালের এত লজ্জা লাগছে যে কান্না চলে আসছে। সকালের এমন কাঁদো কাঁদো অবস্থা থেকে রক্ষা করলো মিতু। মিতু এসে ধ্রুবকে দেখে অবাক হলো। ধ্রুব আজকে একটু তাড়াতাড়ি চলে আসলো না? পরক্ষণেই নিজের অবাকের রেশ লুকিয়ে বলল, ভাইয়া কখন এলে? এতক্ষণ সকালের যত দোয়া মুখস্থ ছিল সব মনে মনে পড়ে ফেলেছে। মিতুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মৃত্যুর কথায় ধ্রুব নড়েচড়ে দাঁড়ায়। সকালের মুখের দিকে তাকিয়ে বলে, মাত্র এসেছি। ধ্রুব সকালের দিকে তাকিয়ে আছে বিধায় মৃত্যু নিজ থেকেই বলল, ভাইয়া আমাদের আসমা খালা আছে না, মনে আছে তোমার? সকাল আসমা খালার মেয়ে। তারপর সকালের দিকে তাকিয়ে বলল, সকাল উনিই আমার ভাইয়া, ধ্রুব ভাইয়া। সকাল থমথমে মুখে সালাম দেয়। ধ্রুব, যার কথা তার মা বাবা আলাপ করত, সে। সকালের খুব লজ্জা লাগছে। মা বাবা শুনতে না চাইলেও তার কানে ঠিক বিয়ের কথাগুলো এসেছে, কিন্তু সে না জানার মতো নিশ্চুপ থেকেছে। এখন সেই না দেখা পাত্রই তার সামনে। কখনো কোনো ছেলের সাথে কথা বলা কিংবা কাছাকাছি দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা না থাকায় তার অস্বস্তি হচ্ছে। কাচুমাচু করে মিতুর দিকে তাকায়। মিতু সকালের অস্বস্তি বুঝতে পারে, তাই সকালের হাত ধরে বেরিয়ে যায়। ধ্রুব বিছানায় গিয়ে বসে। শার্টের বোতাম খুলতে খুলতে ভাবে, এই মেয়েটাই তবে মায়ের পছন্দের পাত্রী, মায়ের ভাষ্যমতে অতি সুন্দরী। ধ্রুব নিজের মনেই ভাবে, সব মেয়ের মতোই তো লাগলো, অতি সুন্দরী তো মনে হলো না। হ্যাঁ, চুলগুলো সুন্দর, একটু বেশি সুন্দর, আর চোখগুলো মুগ্ধ করতে বাধ্য। একবার এই চোখে তাকালে আরও তাকাতে ইচ্ছে করে।
আর সব তো চলনসই। ধ্রুবর মনে হয় মানুষকে এক দেখায় সুন্দর অসুন্দর যাচাই করা যায় না, যার জন্য মনের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়। সে দেখতে যেমনই হোক না কেন প্রিয় মানুষের কাছে সুন্দর। এই সৌন্দর্য সবাই দেখতে বা উপলব্ধি করতে পারে না, এই সৌন্দর্য কেবল প্রিয় মানুষরাই দেখে। ধ্রুব সাইপাশ ভাবতে ভাবতে গোসলে যায়। মনোয়ারা বেগম টেবিলে খাবার দিয়ে ধ্রুবকে ডাকছে। ধ্রুব টেবিলে এসে বসে। প্লেটে ভাত নিতে নিতে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। মনোয়ারা এই ছেলে নিয়ে বেশ যন্ত্রণায় আছেন। গায়ে গতরে বয়সে বড় হলেও ওনাকে ঠিক বাচ্চার মতো জ্বালায়। এত বড় ছেলের আবদার কিনা বাচ্চাদের মতো ভাবা যায়। ধ্রুবর দাঁত বের করে হাসি দেখে উনি চোখ সরু করে বলল, এমনি দাঁত বের করে হাসছিস কেন? কি হয়েছে? ধ্রুব প্লেটে তরকারি নিয়ে বলল। হাসিটা সুন্দর না? মনোয়ারা নিজেও হেসে দেয়। ধ্রুবর হাসি সুন্দর, অতিরিক্ত সুন্দর। শ্যামলা গায়ের অধিকারী ধ্রুব তবুও সবার নজর কাড়তে সক্ষম। মনোয়ারার মাঝে মাঝে মনে হয় ওনার নিজেরই না নজর লেগে যায়। আগের কালের মানুষরা বলতো মায়ের নাকি নজর লাগে। মনোয়ারা মাঝে মাঝেই ছেলের গায়ে থুথু ছিটিয়ে মনে মনে মাশাল্লাহ বলে। খালি খালি হাসিস কেন? ধ্রুব মায়ের দিকে তাকিয়ে বলল, পাত্রী বাসায় নিয়ে এসেছো কেন আম্মা? মতলবটা কি? মনোয়ারা অবাক হয়ে বলল, ও এই কারণে এমন হাসি? পাত্রী বাড়ি নিয়ে এসেছি, এমনটা কোনো মানে হলো তোর? দেখলাম তো। আমার বোনের মেয়ে ফেলনা না যে পাত্রর বাড়িতে এসে দেখা দিতে হবে, ওর জন্য এমনি পাত্রের সিরিয়াল। ভালো কথা, সকালকে দেখেছিস কেমন? ধ্রুব ঠোঁট উল্টে বলল। কেমন আবার? মেয়ের মতো। ধ্রুবর কথায় মনোয়ারা রেগে যায়। ধ্রুব মাথায় থাপ্পড় দিয়ে বলল, আমি কি ছেলে বলেছি নাকি? সকাল তো মেয়ে, কিন্তু তোর কাছে কেমন লাগলো ওকে? ধ্রুব মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, সুন্দর। মনোয়ারা উৎসাহ নিয়ে বলল, বিয়ের করার মতো সুন্দর? ধ্রুব মুচকি হেসে বলল। বাচ্চা মেয়ে। মনোয়ারা সন্তুষ্ট হলেন না, দুদিকে মাথা নেড়ে বলল, স্কুল পেরিয়ে গেছে, কিছুদিন পরে কলেজে ভর্তি হবে, এই মেয়েকে তোর বাচ্চা মনে হয়? ধ্রুব ভাবলেশীন ভাবে বলল, তো সকালের বয়সের কত মেয়েই বাচ্চা আছে, তাহলে তোর সমস্যা কি? তা ঠিক, কিন্তু আম্মা মনের একটা ব্যাপার আছে না? বিয়ে হলে এমনিতে মনের ব্যাপার মিটমাট হয়ে যাবে। সকাল কত সুন্দরী। তারপর মনোয়ারা সকালের এখানে আসার কারণ ব্যাখ্যা করেন। ধ্রুব খাবার খেতে খেতে শোনে। মনোয়ারা কথা শেষ করার পর বলল, ভালো হয়েছে মেয়েটা এখানে এসেছে। এসব বিয়ে টিয়ের কথা বন্ধ করে ওর যত্ন নাও। মেয়ে মানুষ, এসব শুনলে খারাপ না? লজ্জা পাবে। মনোয়ারা বুঝলেন এই ছেলের ঘাড়ের রগ সোজা হওয়ার না। আর কিছু না বলে আস্তে করে উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। ধ্রুব মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার খাবার খাওয়ায় মনোযোগ দেয়। খাবার শেষ করে রুমে গিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে একবার দেখা সকালের মুখটা স্পষ্ট তার চোখে ভেসে ওঠে। ধ্রুব ফট করে চোখ খুলে ফেলে। কি আশ্চর্য, এই মেয়ে চোখে ভাসে কেন? এক দেখায় এত এগিয়ে যাচ্ছে। ধ্রুব নিজেকে ঝাপটে ঘুম পাড়াতে চায়, কিন্তু তার আরেকটা ভয়ঙ্কর ইচ্ছা জেগেছে। সেটা হচ্ছে এখন আবার সকালকে দেখতে ইচ্ছে করছে। লজ্জা লজ্জা কথা বলে সকালের লাজুকতার মতো মুখটা দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, মেয়েটাকে আমার পাত্রী হিসেবে দেখা হয়েছিল বলে কি এসব উল্টাপাল্টা হচ্ছে? আচ্ছা হোক, তাতে কি? ধ্রুব মনকে আটকে রাখতে জানে। আজম মির্জার দুই ছেলে, সারোয়ার মির্জা, আনোয়ার মির্জা, দুই ছেলেকেই ঢাকায় ব্যবসা বাণিজ্যের পথ হাঁটিয়ে নিজে পরপরে পা রেখেছেন। আজম মির্জা মারা যাওয়ার পর সবাই ভেবেছিল পরিবারে বুঝি ভাঙ্গন লাগবে, কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে স্বামীর ছাড়া দড়ি নূরজাহান আঁকড়ে ধরেছেন। সোনার সংসার ভাঙতে দেননি, কড়া শাসনে সবাইকে একসাথে নিয়ে আছেন। বড় ছেলে আনোয়ারের এক ছেলে, ছোট ছেলে সারোয়ারের এক ছেলে এক মেয়ে, ব্যাস সুখী সংসার। নূরজাহান বেঁচে থাকতে আলাদা হওয়ার কথা কেউ ভাবতেও পারে না। প্রতিদিন সকালে নূরজাহান দুধ চায়ে মুড়ি নরম করে খায়, আজকেও খাচ্ছে। আর চোখে বারবার মিতুর পাশে বসা মেয়েটাকে দেখছে। মিতু তার দাদির চোখের চাহনি লক্ষ্য করে সকালকে নিয়ে উঠে যায়। তার দাদির মুখের পর্দা পাতলা, যা ইচ্ছে বলে ফেলেন। মিতু সকালকে নিয়ে রুমে যায়। আনোয়ার মির্জা ভালো মানুষ, বড় ছেলে বিধায় কিছুটা শান্ত। মায়ের কাছে বসে বললেন, আম্মা, আপনার ওষুধ কি শেষ?
নূরজাহান মাথা নেড়ে বলল, না রে বাপ, শরীরটা আগের থেকে ভালো লাগে না আম্মা। ভালোই লাগে, মাঝে মাঝে পাগুলো বেশি ব্যথা করে। আচ্ছা, আমি ডাক্তারকে বলে ওষুধ এনে দেবো। আনোয়ার মির্জা তার স্ত্রী তাসলিমাকে ডাকে। তাসলিমা তার যা মনোয়ারের সাথে রুটি বানাচ্ছিল। স্বামীর ডাক শুনে আসে। আনোয়ার মির্জা তাসলিমাকে দেখে বলল, শাহিন কোথায়? রাতে তো বাসায় আসলো না, এসেছে? তাসলিমা কাচুমাচু মুখ করে তাকায়। শাহিন রাতে বাসায় আসেনি। এখন এই খবর আনোয়ার মির্জা ঠিক পেয়ে গেছে। একমাত্র ছেলে বিধায় তাসলিমা সবসময় ছেলেকে আদরে আদরে রেখেছেন। যা চেয়েছেন তাই দিয়েছেন। আনোয়ার মির্জা ছিল কঠোর। ছেলেকে শাসনে রাখতে চেয়েছেন, কিন্তু তাসলিমার জন্যই পারেননি। স্বামীর কথায় তাসলিমা কি বলবে ভেবে পায় না। স্ত্রীর নিশ্চুপতা দেখে আনোয়ার মির্জা বলে, কিছু বলছি তোমাকে? না, আসেনি। রাতে ফোন করেছিল, বলেছে বন্ধুর বাসায় থাকবে। হ্যাঁ, কই থাকে? আমি কি আর বুঝি না? ছেলেকে ভালো করো, ভালো হতে পয়সা লাগে না। তাসলিমা কপট রেগে যায়। আমার ছেলে ভালোই। তর্ক করো না। নূরজাহান শাহিনকে খুব ভালোবাসে। বড় নাতি বিধায় আদরের ভাগ শাহিনের কপালেই বেশি জুটেছে। আনোয়ারের কথায় মুখ অন্ধকার করে বলল, তুই না বাপ হয়ে ছেলেকে কেউ এইসব বলে? আমার নাতি ঢের ভালো, লাখে একটা। আনোয়ার মির্জা উঠে দাঁড়ায়। আপনাদের সবার লাইফেই আজ এই অবস্থা। শুনুন, কোনো দুর্ঘটনা ঘটালে কিন্তু আমাকে পাবেন না, বলে দিলাম। নূরজাহান বলল, আমার নাতি যদি কোনো দুর্ঘটনা ঘটায়, তাহলে আমি থাকতে তোকে টানবো না। আনোয়ার মির্জা চলে যায়। সারোয়ার মির্জা ডাইনিংয়ে বসে সব কথাই শুনে, কিন্তু কোনো শব্দ করে না। বড় ভাইকে দাম দেয়া হয় না, উনি বললেও শুনবেন না। কলিং বেল বাজে। কাজের মেয়ে টুনি দরজা খুলে দেয়। স্বামীর কোনো কথা না বলে ঢোকে। টুনি দরজা আটকে বলে, ভাইজান আপনি? ধ্রুব ভাইজান তো উঠে নাই, ঘুমায়। স্বামীর আশেপাশে তাকায়, হাই তুলে পকেট থেকে ফোন বের করে। টুনির দিকে তাকিয়ে বলল, ডাকো, বলো আমি এসেছি। টুনি কিছু বলার আগেই তার ডাক আসে নূরজাহানের রুম থেকে। টুনি অসহায় চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, দাদির কথাটা শুনে আসি, না হলে আমাকে বকা দিব। আচ্ছা যাও। স্বামীর নিজেই ধ্রুবর রুমে দরজায় নক করে, কিন্তু দরজা বন্ধ। কোনো উপায় না পেয়ে স্বামীর সোফায় চুপচাপ বসে আছে, হাতে কম দামি অ্যান্ড্রয়েড সেট। সে আপাতত ফ্রি ফেসবুক চালাচ্ছে। আপাতত বললে ভুল হবে, সে সবসময় ফ্রি ফেসবুক চালায়। এমবি কিনে ফেসবুক চালানো তার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। সে মাথা উপরে তুলে আবার আশেপাশে তাকায়, তখনই একটা দরজার পর্দা নাড়িয়ে সেখান থেকে একজোড়া পা সরে যায়। স্বামীর মুচকি হাসে, তারপর মাথা নিচু করে মোবাইলের মাঝে চোখ রাখে। মনোয়ারা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বের হয়। স্বামীরের কাছে যেতে যেতে বলল, স্বামীর বাবা কখন এসেছো? মনোয়ারাকে দেখে স্বামীর মিষ্টি করে হাসে। 5 মিনিট, আন্টি ধ্রুবকে ডেকে দিন, একটু দরকারি কাজ ছিল। মনোয়ারা ধ্রুবর দরজার দিকে তাকিয়ে বলল, তুমি ধ্রুবর রুমে যাও। দরজা বন্ধ। মনোয়ারা কয়েকবার ডাকে। ধ্রুব ভেতর থেকে আচ্ছি বলে। মনোয়ারা রান্নাঘরে চলে যায়। রান্নাঘর থেকেই মিতুকে ডাকে। মিতু যেন এই ডাকের অপেক্ষায় করছিল। ডাকার সাথে সাথে রান্নাঘরে যায়। নাস্তা আর চা স্বামীরকে দিয়ে আসতে বলে। মিতু খাবার ট্রে নিয়ে টি টেবিলে রাখে। স্বামীর মোবাইল থেকে চোখ সরিয়ে খাবারের দিকে তাকায়। খাবার দেখেই কিনা খিদা বেড়ে গেছে। হঠাৎ উপলব্ধি করে একজোড়া তৃষ্ণার্ত চোখ তার দিকেই তাকিয়ে আছে। স্বামীর সরাসরি মিতুর দিকে তাকায়। মিতু অপ্রস্তুত হয়, চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। স্বামীর বলল, কিছু বলবে মিতু? মিথু মাথা নাড়ে। চলে যেতে যেতে ফিরে তাকায়। কলেজ পেরিয়ে ভার্সিটিতে যাবে, তারপরেও তীব্র অনুভূতির খেলা স্বামীরের জন্য। স্বামীরকে দেখলেই বুকের ভেতরে সুখে ছেয়ে যায়। অজানা শিহরণে মন পুলকিত হয়। সারাক্ষণ স্বামীরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আচ্ছা, স্বামীরকে দেখলে মিতুর এমন পাগল পাগল লাগে কেন? কেন সবটা উজাড় করে স্বামীরের পায়ের নিচে ঢেলে দিতে ইচ্ছে করে? মিতুর কি কোনো অসুখ করেছে? স্বামীর কি এই অসুখটা বুঝতে পারছে না? মিতু যে খুব শীঘ্রই মারা যাবে তা কি স্বামীর বুঝে না, নাকি বুঝতে চায় না? মিতুর বুকের কাঁপন কি স্বামীর শুয়ে যায় না? যায় না বোধ হয়। গেলে তো স্বামীর বুঝতো। তন্ন তন্ন করে মিতুর ঔষধ খুঁজে মিতুর অসুখ সারাতে চাইতো, কিন্তু স্বামীর তো ফিরেও তাকায় না।
মিতু আরেকবার মাথা ঘুরিয়ে স্বামীর ফর্সা মুখটার দিকে তাকালো, তারপর রুমে ঢুকে যায়। স্বামীর রুটি চিবুতে চিবুতে সবটাই পর্যবেক্ষণ করে। কিশোরীর হৃদয়ের পবিত্র ভালোবাসার বাতাস তাকে খুব করে ছুঁয়ে যায়। ভাষা ভাষা চোখের চাহনিতে না বলা কথা স্বামীর বেশ বুঝতে পারে, কিন্তু স্বামীর অসহায়, সমাজ তার হাত পা বেঁধে রেখেছে। ধ্রুব রুম থেকে বেরিয়ে আসে, স্বামীর পিঠে কিল বসিয়ে বলে, শালা, আসছো, একটা ফোন করতে পারো না? হ্যাঁ, নতুন জামাইয়ের মতো বসে আছো। স্বামীর পিঠে হাত দিয়ে বলল। মোবাইলে ব্যালেন্স নাই রে ভাই। ধ্রুব কোনো কথা না বলে স্বামীর পাশে বসে। স্বামীর চায়ে চুমুক দিয়ে বলল, তোর মা যা খাওয়াইছে তুই মাইরা হজম কইরা দিছস। ভালো করেছি। আর ধ্রুব কিছুক্ষণ কথা বলে। তখনই মিতু আর সকাল চঞ্চল পায়ে বেরিয়ে আসে। সকালকে দেখে ধ্রুব নড়ে চড়ে বসে, স্বামীরকে ইশারা করে সকালকে দেখায়। দুজনে রান্নাঘরে চলে যাবার পরে স্বামীর বলল, কাহিনী কি মামা? এই পাখিকে? এর কথা আম্মা বলেছিল, আমার পছন্দের পাত্রী। ভালোই তো, রাজি হলি না কেন? মাত্র এইচএসসি পরীক্ষা দিছে, ছোট না। বালের ছোট, গিয়া দেখো মাইয়া বহুত পাকনা। দরকার নাই। পরে আবার আটকাই যাইও না। নো চান্স। স্বামীর হাসে, তারপর উঠে চলে যায়। স্বামীর চলে যাবার পরে ধ্রুব ডাইনিংয়ে গিয়ে নাস্তা করতে বসে। মিতু আর সকাল নাস্তা করছে। ধ্রুব যাওয়াতে সকাল চুপসে যায়। এতক্ষণ হেসে হেসে কথা বলা মেয়েটা মুহূর্তেই কুঁকড়ে যায়। মিতু সকালের অস্বস্তি বুঝতে পেরে মুচকি হাসে। মেয়েটা লজ্জা পাচ্ছে। এত ছোট মেয়ের সামনে এত বড় ছেলে আসলে তো লজ্জা পাবেই। আর এই পিচ্চির সাথে কিনা তার মা এই দামড়া ছেলেটাকে বিয়ে দিতে চেয়েছিল, ভাবা যায়? ধ্রুব না চাইতেও তার চোখ বারবার সকালের মুখের ওপর চলে যাচ্ছে। সকালের রুটি চিবানোটা খুব সুন্দর লাগছে। লজ্জায় কাপা চোখের পাতা আরও ভালো লাগছে। ধ্রুব হঠাৎ বুঝতে পারল সকালের কাছে এসে তার খুব ভালো লাগছে, সকালকে দেখতে ভালো লাগছে। ধ্রুব নিজের কাজে নিজেই অবাক হয়। মাত্র একদিনেই তার মনের ওপর এত অনিয়ন্ত্রণহীনতা কেন, তাও এই পিচ্ছি মেয়েটার ওপরে। সকাল যে তার উপস্থিতিতে লজ্জা পাচ্ছে এটা সকালের মুখে স্পষ্ট ফুটে আছে। ধ্রুব জিভ দিয়ে ঠোঁট ভিজায়। মিথু উঠে রান্নাঘরে যায়। তখনই সকাল চোখ তুলে ধ্রুবর দিকে তাকায়। তার চোখের সাথে ধ্রুবর চোখ মিলে গেলে সকাল অপ্রস্তুত হলেও ধ্রুব অপ্রস্তুত হয় না। মুচকি হেসে বলল, সকাল, তুমি কি আমাকে লজ্জা পাচ্ছ? সকাল মনে মনে ধ্রুবকে বকে দেয়। লজ্জা পাচ্ছে বুঝতে পেরেই এই ছেলে আরও লজ্জা দিতে চাইছে। সকাল মাথা নেড়ে বলল, না। ধ্রুব হেসে বলল, তাহলে আমার দিকে তাকাও। না। এত লজ্জা পাও কেন? বাবুদের এত লজ্জা পেতে নেই। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে বলল, কে বাবু? তুমি। সকাল থম মেরে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে, মুখে কিছু বলে না। চেয়ার ছেড়ে উঠে মিতুর রুমের দিকে চলে যায়। ধ্রুব সকালে যাওয়ার পানে তাকিয়ে থাকে। চোখগুলো এত সুন্দর কেন? সকালকে খাটো? হ্যাঁ, মানুষটা একটু ছোটোখাটো। ধ্রুব মনে মনে নিজের পাশে সকালকে দাঁড় করিয়ে দেখে কেমন লাগবে। তারপর মুচকি হেসে মাথা চুলকে নাস্তায় মনোযোগ দেয়। দুপুরে কেউ কলিং বেল দেয়। মিতু কলেজে চলে গিয়েছে বিধায় সকাল ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেয়। শাহিন সকালকে দেখেই থমকে যায়। সকালের দিকে তাকিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। সকাল শাহিনকে চিনে না। শাহিন যে এই বাসারই ছেলে এটাও জানে না। তাই সে আস্তে করে বলল, কাকে যাচ্ছেন? শাহিন এই কথার উত্তর না দিয়ে বলল, তুমি কে? আমি সকাল। সকাল নাকি অ্যাটম বোম? আগুনের হালকা বেরোচ্ছে। ও মাই গড! ওনার কথায় সকাল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। বলে কি এই ছেলে, পাগল নাকি? সকাল অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকে। ফর্সা দেখতে স্বাস্থ্যবান লোকটা কেমন করে তাকিয়ে আছে। ওনার চোখের চাহনি সকালের পছন্দ হয় না। চোখের চাহনি ভালো নাকি খারাপ এটা মেয়েরা বেশ বুঝতে পারে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল, এই বাসার সাথে কি সম্পর্ক সুন্দরী? সকাল কিছু বলার আগে মনোয়ারা ছুটে আসে। এতক্ষণ সকালের সাথে বসেই গল্প করছিল, একটু রুমে গিয়েছে। তখনই শাহিনের গলার স্বর শুনেছে। আস্তে আস্তেই দেখেন সকালকে কিছু বলছে। শাহিনের কথা চলাফেরা ভালো না বিধায় সকালকে শাহিনের থেকে দূরে থাকতে বলতো। আর সেই সকালই কিনা স্বয়ং শাহিনের সামনে দাঁড়িয়ে। মনোয়ারা সকালের হাত ধরে রুমে যেতে ইশারা করে। সকাল চলে গেলে তিনি শাহিনকে বলল, ভেতরে আসছো না কেন? শাহিন সকালের যাওয়ার পানে তাকিয়ে আছে। আহা, মেয়েটার শরীর তো না, যেন পুতুল।
চাচির কথা শুনে বলে, এটা কে চাচি? আমার বোনের মেয়ে বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে এখানে। শাহিনের মনে ফুল ফুটে। মুস্কি হেসে রুমে যেতে যেতে মনে মনে ভাবল, বেশ সুন্দর, চোখে লাগার মতো। স্বাভাবিকভাবেই কেটে যায় পুরো একটা সপ্তাহ। ধ্রুবর অফিসের কাজের চাপ বেশি থাকায় বাসা থেকে অফিস মুখই বেশি হতে হচ্ছে। যদিও সময় পেলেই সকালকে দেখে, কেন দেখে জানা নেই, কিন্তু সকালের লাজুক মুখটা দেখতে খুব ভালো লাগে। দুজনের চোখে চোখ পড়ে গেলে বুকে সুখের অনুভূতি দোলা দেয়। এই বয়সে এসে ধ্রুবর এসব মানায়। মনোয়ারার নিষেধ অনুযায়ী সকাল শাহিনের সামনে যায় না, কিন্তু তার ধ্রুবর সামনে যেতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে জানে না। ধ্রুবকে ভাবতে ইচ্ছে করে। কোনো এক চৌম্বকীয় শক্তিতে ধ্রুব যেন সকালকেই টানে। ধ্রুবর সামনে গেলে বুকের কাঁপন বেড়ে হয় দ্বিগুণ। তখন দুনিয়ার সব লজ্জা যেন তাকে ঝাপটে ধরে। এত লজ্জার কারণও সে খুঁজে পায় না। কিশোরী মনে যে বসন্তের বাতাস বয়, এটা কিশোরী মন নিজেই জানে না, কিংবা জানতে চায় না। স্বামীর মেসের ছোট সিঙ্গেল খাটে শুয়ে আছে। বন্ধ চোখের পাতা খুলে জানালার দিকে তাকায়। সূর্যের আলো কমে জানান দিচ্ছে সন্ধ্যার আগমনী বার্তা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ মেয়েটা এখনও মেসের নিচে ঘুরঘুর করছে। মেয়ে মানুষ এত বেহায়া হবে কেন? রাগে তার মুখ কুঁচকে যায়। সে নিজের মনকে আয়ত্তে আনতে চায়, বুঝাতে চায় মেয়েটা তার ঘনিষ্ঠ বন্ধুর বোন। মাগরিবের আজান কানে আসলে সে উঠে বসে। ছোট ওয়ার্ড্রোব থেকে একটি টি শার্ট বের করে গায়ে দেয়। মুখে রাগ ঝুলিয়ে বেরিয়ে যায়। দ্রুত পায়ে দোতলার থেকে নিচে নামে। মিতুর চোখজোড়া ফুলে লাল টকটকে হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে মুখটা ফ্যাকাশে হয়ে লাল দেখাচ্ছে। এই যে এখনও এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে, হাত দিয়ে চোখ মুছতে মুছতে চোখ ফুলিয়ে ফেলেছে। রিকশার হুডে লেগে ডান হাতের দুইটা আঙ্গুল খুব বাজেভাবে কেটে গেছে, অনেকটা রক্ত ঝরছে। শীতকাল বিধায় ব্যথাটা বেশি করছে। মনের দুঃখ আর হাতের ব্যথায় মিতুর ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। আজকে বিকালে কোচিং শেষ করে আসার সময় স্বামীর আর একটা মেয়েকে এক রিস্কায় বসে থাকতে দেখেছে। হ্যাঁ, বসতেই পারে, স্বাভাবিক, কত ফ্রেন্ড সার্কেলেই তো থাকতে পারে। কিন্তু দুজনে শুধু বসেই ছিল না, মেয়েটা স্বামীরের গায়ে ঢলে পড়ে হাসছিল। সেই হাসির সামিল স্বামীর নিজেও হচ্ছিল। মেয়েটা স্বামীরের চুল ঠিক করে দিচ্ছিল, গালে হাত দিয়েও গাল টেনে দিয়েছে। এই দৃশ্য দেখেই মিতুর মরে যেতে ইচ্ছে করছে। স্বামীরের গার্লফ্রেন্ড আছে, কই কখনো তো জানতে পারিনি সে, কিন্তু স্বামীর কেন কখনো বলেনি। মিতু খুব করে জানে যে স্বামীর তার দুর্বলতা টের পেয়ে গেছে, তার বুকের উত্তাল ঢেউ একটু হলেও দেখেছে। তাহলে কেন এই নির্বাক থাকা? কিসের এত এড়িয়ে চলা? সোজা সবটা বলা যায় না আমার গার্লফ্রেন্ড আছে? মিতু এসব প্রশ্নের উত্তরের জন্যই স্বামীরের মেসে এসেছে। এত মানসিক চাপ নিয়ে থাকা যায় না। এসেছে সেই আসরের পরে, এখন মাগরিবের আজান দিচ্ছে, কিন্তু মিঠু ঠায় দাঁড়িয়ে আছে। স্বামীরকে কিছু জিজ্ঞেস করার সাহস তার নেই। আবার এটাও ভয় লাগে, যা দেখেছে সব যদি সত্যি হয় তার নিজেকে অসহায় লাগে। তাই তো কাঁদছে। একতরফা প্রেমে এত কষ্ট কেন? স্বামীর চুপচাপ গিয়ে মিতুর পাশে দাঁড়ায়। মিতু স্বামীর উপস্থিতি টের পায় না। সে নিজের মতো কাঁদে, হাত দিয়ে চোখ মোছে। স্বামীর অপলক মিতুর দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী, তবুও সৌন্দর্যের কমতি নেই। কাটা কাটা নাক মুখ দেখলে যে কেউ মিতুকে সুন্দরী বলতে বাধ্য। এই সুন্দরী নিজের সবটা উজাড় করে স্বামীরকে চায়। স্বামীরকে একবার দেখার জন্য লুকিয়ে লুকিয়ে স্বামীরের মেসের সামনে আসে। এক কথায় স্বামীরকে মিতু অনেক ভালোবাসে। এই ভালোবাসার কথা কখনো মিতু বলেনি, কিন্তু স্বামীর বুঝে গেছে। তীক্ষ্ণ চোখে তাকালেই স্বামীর মিতুর মনটা পড়তে পারে। 3 বছর ধরেই স্বামীর মিতুর পরিবর্তন লক্ষ্য করছে। এমনিতে মিতু স্বামীরকে ভয় পায়, কখনো মুখ ফুটে কিছু বলে না। স্বামীর সব বুঝে, সব দেখে, কিন্তু বরাবরের মতো যে নিশ্চুপ। সে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতির জানান দেয়। মিতু স্বামীরকে দেখে চোখ মুছে নড়ে চড়ে দাঁড়ায়। স্বামীর রাগ দেখাবে বললেও
মিতুর কান্না দেখে আর রাগ দেখাতে পারে না, গম্ভীর গলায় বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন মিতু? এদিকে কোনো কাজ আছে?